আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট কয়জন আছে? স্টুডেন্ট হাফ স্টুডেন্ট দেখি। আপনি কি স্টুডেন্ট? তাহলে প্রায় সবই স্টুডেন্ট দেখা যাচ্ছে। আর গৃহিণী আছেন একজন, হ্যাঁ? জি স্যার। আপনি গৃহিণী, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এই যে আমাদের যাদের নিয়ে মূলত কাজ অথবা যাদের নিয়ে আমরা খুব চিন্তিত, তারা হচ্ছে কি আমাদের যারা শিক্ষার্থী অর্থাৎ যুব সমাজ। এই শিক্ষার্থীরা তারা হচ্ছে কয়েকদিন পরে যখন পড়াশোনা শেষ হবে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তাই না? এখন আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেমের যে পড়াশোনা, এই পড়াশোনা কিন্তু একজন মানুষকে আসলে নির্দিষ্ট কোনো কাজের জন্য দক্ষ করে তোলে না, তাই তো? অর্থাৎ যেটা আমরা বলি জেনারেল এডুকেশন, সেটা ভিন্ন প্রশ্ন। বাট আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে যে সেই ট্রেডে সে পড়ে সেটার উপরে দক্ষ হয়ে সেই কর্মক্ষেত্রে ওইটা কাজে লাগে, তাই তো? কিন্তু এখানে বিষয় হচ্ছে যে যখন একজন স্টুডেন্ট সে জেনারেল সাইডে পড়াশোনা করে, সে যে সাবজেক্টে অনার্স বা মাস্টার্সে পড়ুক না কেন, তার কিন্তু ওই সাবজেক্ট নিয়ে বাইরে কাজ করার কোনো সুযোগ সৃষ্টি সাধারণত হয় না, তাই না? তাহলে আমাদের এই যে লক্ষাধিক স্টুডেন্ট বা কয়েক লক্ষ শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছে, তারা কিন্তু সবাই সরকারি বলি, বেসরকারি বলি, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সব ধরনের চাকরি কিন্তু তারা পাবে না, বা সেটা দিয়ে কিন্তু তারপরেও অনেক লোক বাকি থাকবে যারা কোনো চাকরি পাবে, তাই না? তাহলে যদি একজন মানুষ বা একজন শিক্ষার্থী, একজন কর্মক্ষম ব্যক্তি চাকরি না পায়, তাহলে এই লোকটা কি করবে? এই লোকটা হচ্ছে কি নিজে কিভাবে চলবে, তার পরিবার কিভাবে চলবে, তাই না? আমরা সবাই পড়াশোনা করি নিশ্চয়ই নিজের জীবনে প্রতিষ্ঠিত হইতে, তাই না? আমি যেন নিজে সচ্ছল হই, নিজে যেন স্বাবলম্বী হই, এবং আমি যেন পরিবারকে স্বাবলম্বী করতে পারি। আর সেটার মাধ্যমে মূলত আলটিমেটলি একটা রাষ্ট্র কি হয়, স্বাবলম্বী হয়, ধীরে ধীরে উন্নত হয়, তাই না? এই যে উন্নত যে দেশগুলো আছে, সেই দেশগুলো তার যে নাগরিক আছে, জনগণ আছে, তাকে কর্মক্ষম করে কাজ করাই কিন্তু সে স্বাবলম্বী হয়েছে বা দেশ উন্নত হয়েছে, তাই তো? নাকি আকাশ থেকে হচ্ছে গিয়ে মান্না সালোয়ার মতো কোনো খাবার করছে আর তারা মানে সেটা খেয়ে খেয়ে হচ্ছে গিয়ে বড় লোক হয়ে গেছে, সোনা দানা আকাশ থেকে পড়ছে। আছে কোনো কোনো দেশে হয়তো সোনার খনি আছে, আমাদের সেটা নাই, কিন্তু যাদের সোনার খনি আছে তারাই যে ধনী তা কিন্তু না। তাহলে আফ্রিকার সব মানুষগুলো ধনী হতো, কিন্তু আফ্রিকার মানুষেরা কি ধনী? আফ্রিকা হচ্ছে না খাওয়া মানুষ, তাই তো? তাহলে সম্পদ যেটা রয়েছে সেই সম্পদটাকে হচ্ছে গিয়ে সঠিকভাবে ব্যবস্থাপনা, সঠিকভাবে ব্যবহার করা। এটা কিন্তু কোরআনেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নামাজ শেষ হইলে কি করো? জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো, অন্বেষণ করো, তার মানে চেষ্টা করো, কাজ করো, তাই না? কাজ না করলে কিন্তু কারো ভাত নাই, সোজা কথা। কাজ না করলে কি ভাত আছে? রিজিক আছে? আল্লাহ তাআলা ওই অন্যান্য প্রাণীদের জন্য কিন্তু কথা বলেন নাই। অন্য প্রাণীর খাবার বা তার হচ্ছে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা হচ্ছে কি এমনি করতেছে, কিন্তু মানুষ যদি কাজ না করে তার রিজিকের ব্যবস্থা করবেন না। করবেন? আমি চাকরি পেয়েছি, আমি যদি কাজ না করি আমার চাকরি কিন্তু থাকবে থাকবে যেটা পাইছি আজীবন মেয়াদে, এটা কোনো আনলিমিটেড, মানে এটা হচ্ছে কি মেয়াদ আনলিমিটেড। যে কোনো কোনো সিম কোম্পানি দেয় না যে মেয়াদ আনলিমিটেড, হ্যাঁ, এই আনলিমিটেডেরও কিন্তু লিমিট আছে। 5 বছর, 5 বছরের বেশি কোনোটা মনে হয় নাই, বলে আনলিমিটেড, কি মেয়াদ আনলিমিটেড বলে না? তা আমারও হয়তো যদি চাকরি ঠিকভাবে না করি তাহলে মেয়াদ হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর মতো থাকে, তারপর বলতে যে ঘাট ধরে বাড়ি করে দিবে, তাই তো? মানে মূল কথা হচ্ছে যে আমাদের সবার কিন্তু কাজ করতে হবে, কাজ করার বিকল্প কিছু নেই, অথবা কাজ না করলে তার খাওয়ার কোনো উপায় নেই। সেই জন্য মূলত যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তর আছে যারা এই যুবকদেরকে কিভাবে দক্ষ করা যায়, কিভাবে দক্ষ করলে সে তার এই যে আপনার যে পড়াশোনার জ্ঞানটা, এই জ্ঞানটা ওইটার সাথে সিঙ্ক্রোনাইজ করা অথবা হচ্ছে গিয়ে সমন্বয় করা, মিলে তার হচ্ছে গিয়ে সে একটা কাজ করতে পারে। যেমন দেখেন একজন কৃষক, সে যদি হচ্ছে গিয়ে একদম পড়ালেখা মোটেই না জানে, সে চাষাবাদ করবে। আর একজন হচ্ছে গিয়া যার ওই
রিলেটেড একটু জ্ঞান আছে, পড়াশোনা আছে, সে যখন চাষাবাদ করবে তখন কি ফসল বেশি ফলাতে পারবে না? পারবে কিনা? দেখা যাবে যে যখন হচ্ছে কি বীজ বপন করার কথা, যেমন কথা সহজ উদাহরণ দিয়ে আপনাদের জন্য ভালো হবে, যে পেঁয়াজের মৌসুম কিন্তু এখন, তাই আমার বাসায় কিছু পেঁয়াজ আছে, দেখলাম আমি সেগুলো গজ চলে, ওটা তো আমি গজ মানে লাগানোর জন্য রাখিনি। দেখেন এটা সিজনই হচ্ছে কি ওটা মানে পেঁয়াজ থেকে হচ্ছে গজ ওঠানো। এখন আমি যদি বর্ষা মৌসুমে আমি যদি পেঁয়াজ লাগানোর চেষ্টা করি, পেঁয়াজ হবে বলে, তাহলে দরকার না যে কোনটা কোন মৌসুমে দরকার। আবার গ্রীষ্মকালীন পেঁয়াজ আছে সেটা জাত ভিন্ন, ঠিক আছে। আবার দেখেন আউশ ধান কখন লাগায়? বর্ষার মধ্যে লাগায়। আমন ধানও বর্ষার মধ্যে লাগায়, কিন্তু সেটা হচ্ছে কি ওই যে শুকনো মৌসুমে, এই যে এখন কাটতেছে, তাই না? এখন যদি এই সময়টা যদি হচ্ছে কি আপনার আউশ ধান লাগানো শুরু করে দেয় অথবা আমন ধান লাগায়, সেটা কি হবে? হবে না। আপনার ধরেন যে মাটিতে যে ফসলটা ভালো হবে, যেমন উঁচু জমিতে হচ্ছে গিয়া বা বেলে মাটিতে আলু ভালো হয়, তাই না? আলু ভালো হয়, পেঁয়াজও ভালো হয়, এবার বাদাম আছে, বাদাম সবজি আছে। এখন কথা হচ্ছে যে এটা যত বেশি যে জানবে শিখবে সে তত ভালো হবে। তাহলে আমরা এবার আমাদের টপিক্সে চলে আসি, যে আপনাদের গরু মোটা তাকে পড়ানোর উপরে 7 দিনের প্রশিক্ষণ, তাই না? এই প্রশিক্ষণে দেখেন আপনারা হয়তো গরু পালেন, প্রত্যেকের আছে গরু, আছে তো আপনাদের? হ্যাঁ আছে। কাদের আছে একটু হাত দেখি তো, কাদের বাসায় গরু আছে? অনেকের আছে। আচ্ছা এখন হাত নামান, কারা কারা গরু পরিচর্যা করেন? মানে আপনি গরু আছে শুধু দেখেন সেটা না, মানে আপনি গরুর সাথে যে কোনো কাজ করেন, মানে খাবার দেওয়া, গোসল করানো বা দেখভাল করা, এটা কজনে করেন? একজন, দুইজন, তিনজন, এখন 4 জন। তাহলে বাকিরা হচ্ছে কি ওইভাবে পরিচর্যা করেন না। আচ্ছা পরিচর্যা না করলে আপনি ধরেন রাখা করতে পারে অথবা আপনার মা বাবা করে, কিন্তু এই যে আপনি ট্রেনিংটা যদি নেন, দেখা গেল যে আপনার গরুটাকে হচ্ছে কি আপনার মা বা বাবা অথবা হচ্ছে কি যাকে রেখেছেন, সে রাখাল বলি অথবা কোনো কর্মচারী বলি, সে আপনার যেভাবে লালন পালন করছে, আপনি যখন সঠিক পদ্ধতিটা জানবেন যে এই পদ্ধতিতে যদি আমি এই গরুটাকে লালন পালন করি তাহলে এটা সুস্থ থাকবে, আবার এর মাংস বা গোস্ত বাড়বে। দেখেন ওই যে আপনার কিছু ট্যাবলেট আছে না, যেটা খাওয়াইলে এটা কি যেন বলে স্টেরয়েড আপনি খাওয়াইলেন, দেখা গেল যে সেটা দ্রুত বৃদ্ধি পেল, বাট ওইটা ওই গরুটার জন্য ক্ষতিকর, ওই যে গোস্ত খাবে, যে মানুষ গোস্ত খাবে তার জন্য ক্ষতিকর। যেমন আমরা ওই যে ব্রয়লার মুরগি যে খাই, এখানে কিন্তু ট্যানারির গর্জের কারণে বিভিন্ন কেমিক্যাল থাকার কারণে কিন্তু মূলত ওই ব্রয়লার মুরগিকে ক্ষতি করে। তাহলে ব্রয়লার মুরগি তো খাওয়াই যেত, তাই না? এই যে চাষের মাছ দেখা যায় যে মানে খাবারের মধ্যে কিন্তু সমস্যাটা কিন্তু খাবারের ভাবে। তাহলে আপনি যদি সঠিকভাবে খাবার খাওয়ান, আপনার ওই গরুর বৃদ্ধিটা সঠিকভাবে হবে, তেমনি ভাবে ওটা তার জন্য স্বাস্থ্যকর হবে। আমাদের যে জনস্বাস্থ্য বলি অথবা আমাদের পাবলিক হেলথ বলি বা মানুষের স্বাস্থ্যের সেই বিষয়টা কিন্তু ভালো থাকবে। দেখা যাবে যে ওই গোস্ত খেয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে যায়, যেটা হচ্ছে খারাপ হলো যে স্টেরয়েড অথবা কিছু খাবারের ভিতরে হচ্ছে গিয়ে কেমিক্যাল বা এই টাইপের জিনিস ব্যবহার করলো, সেটা মানুষের এই যে বিভিন্ন ধরনের রোগ এগুলো কিন্তু বাসা বাঁধার অন্যতম কারণ। সুতরাং এই যে আপনারা যারা পড়াশোনা করছেন, আমরা বিশ্বাস করি যে আপনারা এই ট্রেনিংটা গ্রহণ করলে আপনার যে পড়াশোনা এটার সাথে সমন্বয় রেখে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন। এবং দেখেন এখানে কিন্তু সরকার আপনাকে শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দেবে না, আপনাকে ট্রেনিং দেওয়ার পর আপনার মনে হতে পারে যে আমি এই ট্রেনিংটা কাজে লাগাবো কিভাবে, আপনাকে সরকার কিন্তু লোনের ব্যবস্থা করেছে এবং সেটা সার্ভিস চার্জ করে ইনকাম করেছে। আপনি বাইরে কোথাও থেকে যদি লোন নেন সেটা হচ্ছে কি সার্ভিস চার্জ অথবা সুদের হার অনেক বেশি। তাহলে অর্থাৎ আপনি যাতে করে সচ্ছল হতে পারেন, আপনি যাতে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি একটা কথা বলি, দেখেন এই যে আমাদের দেশে যদিও এটার মানে চাকরির প্রতি মানুষের ক্রেজ বেশি, সেটা বেসরকারি হোক সরকারি হোক, অর্থাৎ আমি সহ মানে আমরা ওই যে চ্যালেঞ্জ নিতে কিন্তু ভয় পাই, চ্যালেঞ্জ নিতে পারি না।
আর চ্যালেঞ্জ নিতে না পারার কারণে দেখেন আমরা ওই যে নির্দিষ্ট একটা সীমাবদ্ধ ইনকামের মধ্যে আবদ্ধ থাকি, তাই তো? যার কারণে আমাদের জিডিপি গ্রোথ হয়তো আমরা যে পর্যায়ে নিতে চাই সেই পর্যায়ে নিতে পারি না। সেজন্য কিন্তু সরকারের একটা অন্যতম টার্গেট আছে যে কিভাবে মানুষকে আমরা এন্টারপ্রেনার বানাতে পারি, অর্থাৎ কিভাবে সে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, অথবা সে আরো যখন নিজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ধরেন আপনার একটা যদি একটা গরু থেকে আপনি 5টা গরু হয়, 5টা গরু হলে তখন কিন্তু আপনি নিজে হয়তো দেখভাল করতে পারবেন না, তখন আপনার আরো 2-1 কর্মচারী নিয়ে আসবেন। তাহলে 2টা মানুষের কিন্তু আপনি কাজের ব্যবস্থা করে দেবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, তাই না? এটা কি চারটিখানি কথা নাকি বলেন তো? এটা কিন্তু আমি চাইলেই পারবো না। আমি কিন্তু চাইলে একজন মানুষকে ওই যে পিওনের চাকরি একটু করে একটা ঝাড়ুদারের চাকরি 3,000 টাকা 4,000 টাকা দামের চাকরি কিন্তু দিতে পারবো না। এই আপনার হাসি পাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। পারবো, সেটা হচ্ছে আরেকজন হচ্ছে কি বাইরে যদি আমার হাতে ক্ষমতা থাকে যে আপনার 5 জন ধরেন নিয়ে পরীক্ষা দিল, একজন বললো যে তারে নেওয়া লাগবে, তারে অনৈতিক ভাবে যদি নেওয়া হয় তাহলে আরেকজন যে বেশি মাস পাই তারে বাদ দেওয়া লাগবে না? হ্যাঁ, বাদ দেওয়া লাগবে কিনা? তাহলে কি হলো, এটা কি আমার চাকরি দেওয়ার ক্ষমতা নাকি ওনার যোগ্যতা? যে বেশি মাস পাইছে তাকে চাকরি দেওয়া হচ্ছে কি, এটাই তো ওনার যোগ্যতা। আর যদি আমি তাকে সরাই দিয়ে আরেকজনকে দেই সেটা আমার যোগ্যতা না, বরং সেটা হচ্ছে কি তার উপরে জুলুম করা হলো। জুলুম করা হলো না? তাহলে বেসিক্যালি আমি কিন্তু চাইলে একজন মানুষের চাকরি দিতে পারবো না। বাট আপনি যদি আপনার এই ফার্মটাকে বড় করতে পারেন, আপনি একজন কেন 10 জন 20 জন 50 জন মানুষের কিন্তু চাকরি দিতে পারবেন। আমাদের কাছে কিন্তু এরকমের অনেক ঘটনা আছে, যারা এই যে ধরেন আপনার গৃহিণী হয়তো প্রথমে চিন্তা করছে যে একটা ট্রেনিং দেয় যাই, মানে সে প্রথমে সিরিয়াস তখন নেয় নেয়, যখন দেখছে এই যে 6 দিনের ট্রেনিং করে ভালো লাগছে, তা ভালো একটু তাহলে একটা গরু কিনি। ধীরে ধীরে এবার 20টা না 30টা বা 50 গরু আছে না, দেখেন মানে এইভাবে কিন্তু মানে আগায়, তাই না? প্রথমে সে চিন্তা করছে যে একটা ট্রেনিং করি, সমস্যা কি? করার পরে যখন সে চিন্তা করলো যে না এটাকে যদি আমি কাজে লাগাই, কিভাবে কাজে লাগানো যায়, সে তার জীবন কিন্তু পাল্টে ফেলছে। সে কিন্তু অনেকের জীবনে নতুন মোড় নিয়ে আসছে, অনেকে হচ্ছে স্বাবলম্বী করে দিয়েছে, অনেকের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। সুতরাং আপনাকে এই সুযোগটা আছে। আপনি নিজে আরেকজনের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, আরেকজনের কাছে আপনার হাত পাতা লাগবে না। যেমন দেখেন আপনি স্টুডেন্ট লাইফে যদি এই ট্রেনিংটা কাজে লাগাই, আপনি এটা ধরেন কি গরু কিনবেন, দেখেন আপনার বাবা মা কিন্তু আপনার খুব সন্তুষ্ট থাকবে না? খুশি হবে না? তো দেখো অনেকে হচ্ছে কি চাকরির জন্য টাকা চায়, যে ঘুষ টুস দিয়ে তারপর কেমনে চাকরি করবে। আর দেখো আমার ছেলে, সে আরো উল্টো নিজে একটা কর্মসংস্থান সৃষ্টি করে ফেলছে, আমার কাছে টাকা তো চাইলে আরো সে আমাকে ফ্যামিলিতে হচ্ছে গিয়ে সাপোর্ট দিচ্ছে, তার চাকরির জন্য চেষ্টা করা লাগছে না, সে আরো 2-1 জনকে হচ্ছে গিয়ে এই চাকরির ব্যবস্থা করে দিচ্ছে বা কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে, তাই তো? সুতরাং আমি আশা করবো যে আপনারা এই ট্রেনিংটা যে কদিনের ট্রেনিং আমাদের হবে সেই কদিন খুব সুন্দরভাবে ট্রেনিংটা করবেন, মনোযোগ সহকারে করবেন, কারণ প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য আমি এটি আসলে প্রত্যাশা করি নাই, কারণ এর আগে যতগুলো ট্রেনিং এসেছি সবাই কিন্তু উপস্থিত ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কেন এই কয়েকজন অনুপস্থিত আমি বুঝলাম না। কষ্ট হলেও এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? আর কষ্ট করলেই কিন্তু আপনার জীবনে সাফল্য আসার সম্ভাবনা তৈরি হবে। সব কষ্ট না করে কিন্তু কোনোদিন জীবনের বা ভাগ্যের পরিবর্তন ঘটেনি, ঘটছে বলেন তো? তাহলে আপনারা এই ট্রেনিংটি সুন্দরভাবে গ্রহণ করবেন। সকলের প্রতি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই প্রশিক্ষণে আমি শুভ ধন্যবাদ। যে এই মানে বড় যে অবহেলা, হ্যাঁ